বাস উল্টিয়ে রোডের সাইডে বড় গাছের সাথে কোনো মতে ঠেকে রইল। যাত্রীদের অবস্থা শোচনীয়। বাস চালক সহ সামনের সিটে বসা 4 জন স্পটেস, কারো কারো অবস্থা খুব গুরুতর। রূপায়ণ অনুপমার কাঁধ চেপে ধরে বসেছিল। দুজনে বাসের ভিতরে ছিটকে পড়েছে। রূপায়ণের চোট লেগেছে, শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে, ছিঁড়ে গেছে। অনুপমা সিটের সাথে জোরে মাথায় বাড়ি খেয়েছে। জানলার গ্লাসগুলো ভেঙে কাঁচের টুকরোগুলো মুখে, ঘাড়ে, গলায় গেঁথে গেছে। ভাগ্য সহায় ছিল, বড় ধরনের কিছু হয়নি। চারপাশে এত রক্ত, হাহাকার, কান্নাকাটি, আপনজন হারানোর আত্মচিৎকার দেখে দুজনে প্রচুর ভয় পেয়েছে। এই প্রথম চোখের সামনে পরপর 5 জনের মৃত্যু দেখল রূপায়ণ অনুপমা। কেমন মাথাটা থেতলে গেছে। ভাঙা কাজ ভেঙে চুরি, শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। এত নির্মম মৃত্যু দেখে অনুপমা শব্দ করে কেঁদেই দিল। মাথা প্রচণ্ড ঘুরছে, হাত পা থরথর করে কাঁপছে। অসহ্য ব্যথায় পুরো শরীর অসাড় হয়ে আসছে। স্থানীয়রা ছুটে এসেছে। যে যেভাবে পারছে জীবিত মানুষকে উদ্ধার করছে। গুরুতর মানুষগুলোকে নিজ উদ্যোগে গাড়ি করে সদর হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। রূপায়ণ আর অনুপমাকেও হাসপাতালে পাঠিয়ে দিল। রূপায়ণ বুকে চাপ খেয়েছে, তবে জ্ঞান হারায়নি। শক্ত করে অনুপমাকে এক হাত চেপে ধরে বসে আছে আর বিড়বিড় করে বলছে, আমার বউয়ের শরীরে কাচের টুকরো গেঁথে গেছে, কেউ প্লিজ একটু খুলে দেন প্লিজ। রূপায়ণ ডাক্তারকে দেখে ড্রেসিং করে দিল, ব্যথার ওষুধ লিখে দিল, বলল কিছু খেয়ে এই ওষুধগুলো খেয়ে নেবেন। অনুপমার শরীর থেকে ধীরে ধীরে সবগুলো কাচের টুকরো খুলে দিল ডাক্তার। অনুপমা ব্যথায় চিৎকার করে কাঁদছে। মাথায় ব্যান্ডেজ করে দিল, হাতে ব্যথা কমানোর জন্য ইঞ্জেকশন পুশ করে দিল। রূপায়ণ পকেট থেকে হাত দিয়ে দেখলো ফোন, টাকা কিছুই নেই। হাসপাতালে আগার আসে তো ফোন, টাকা ছিল। যারা রূপায়ণকে গাড়িতে উঠিয়ে দিয়েছে তাদের মাঝে কেউ চুরি করেছে হয়তো। এত মন খারাপের মাঝে হেসে দিল রূপায়ণ। কয়েকদিন না কামানো দাড়িতে হাত বুলিয়ে নিচু কণ্ঠে বলল, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? ডাক্তার বেশ অবাক হলো। একটা রোগী প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিজের ফোন বের করে দিতেও কেমন যেন ইতস্তত লাগছে। ইতস্তত করে নিজের ফোনটা বের করে দিল। রূপায়ণ ব্যস্ত হতে পিসির নাম্বারে ফোন দিয়ে অ্যাক্সিডেন্টের কথা সম্পর্কে জানালো এবং কোথায় আছে বলে দিল। পিসি কান্নাকাটি জুড়ে দিল। রূপায়ণ বলল, আমরা ভালো আছি, আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, ফোন টাকা চুরি হয়ে গেছে, তোরা ওখানেই থাক, আমরা আসছি। প্রায় ঘন্টা 3 অপেক্ষা করার পর পিসি এলো। 2 হাতে রূপায়ণ অনুপমাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদেই দিল পিসি। অপর দিগন্তে বলল, আমার জন্য তোদের আজ এই অবস্থা। রূপায়ণ বলল, এভাবে বলো না পিসি, বৌদি যদি জানে তোরা অ্যাক্সিডেন্ট করছিস, অতিরিক্ত টেনশনে স্ট্রোক করে মারাই যাবে মানুষটা। রূপায়ণ বলল, মাকে বলো না পিসি। অনুপমাকে ধরে ধরে নিয়ে গেল রূপায়ণ। গাড়িতে বসিয়ে দিল, নিজেই পাশে বসলো। অনুপমা আস্তে করে মাথাটা রূপায়ণের কাঁধে এলিয়ে দিল। চোখ বুঝলে সেই ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। আজ মৃত্যু কত কাছ থেকে ফিরে এলো। সত্যি প্রত্যেকটা মানুষের চলার পথে মৃত্যু মাথা নিয়ে ঘুরে বেড়ায়, শুধু সঠিক সময়ের অপেক্ষা মাত্র। অনুপমা বলল, বাড়ি যাব। রূপায়ণ পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, এখন না, কিছুদিন পর যাব। অনুপমা বিষাদ মাখে কণ্ঠ বলে, নিজের সংসার ফেলে এভাবে ঘুরে বেড়ালে ভালো লাগছে না। তুমি প্রচণ্ড ভয় পেয়েছো অনুপমা, তাই এমন মনে হচ্ছে। সংসার তো আমরা করবোই, তবে তোমাকে আর কখনো যেন আমার ভাই বোনদের কাছে তুচ্ছ কারণে অপমানিত হতে না হয়, পাকাপোক্তভাবে সেই ব্যবস্থা করে ওই বাড়িতে আমরা ফিরবো অনুপমা। তারপর যদি ওরা বাড়াবাড়ি করে। রূপায়ণ কি যেন ভাবলো, ইতস্তত করে বলল, সংসার আলাদা করে দিব। অনুপমা রূপায়ণের চোখের দিকে তাকিয়ে বলল, মন থেকে বলছো এই কথা? রূপায়ণ মাথা নিচু করে ফেললো। অনুপমা মৃদু হেসে দৃঢ় কণ্ঠে বলল, আমি এতটা খারাপ না, শুধুমাত্র নিজের সুখের কথা ভেবে সবার সুখ শান্তি কেড়ে নেব। তোমার ভাই বোনগুলোকে সেই ছোটোবেলা থেকে বাবার ছায়া দিয়ে পিঠে পুষে বড় করেছো তুমি, সেই অধিকার বোধ থেকে তোমার কাছে ওদের আবদারটা সবসময় বেশি থাকে। এখন তুমি আলাদা হয়ে যাওয়া ওদের ভালো মন্দ না দেখো, ওরা কোথায় যাবে বলো তো? উত্তরে রূপায়ণ অনুপমার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। ভালোবাসার মানুষগুলো যদি বুঝতে হয়, এক জীবন দিব্যি সুখে দুঃখে একে অপরের পরিপূরক হয়ে কাটিয়ে দেওয়া যায়। রূপায়ণ ফিসফিস করে বলল, তুমি এত ভালো কেন? অনুপমা লাজুক হেসে ফিসফিস করে বলল, নিজের মনকে প্রশ্ন করো। তার মানে আমিও ভালো দেখে বেছে বেছে পৃথিবীর সেরা নারীটাই নিজের করে পেয়েছি, জানি না। রূপায়ণ বলল, আমি যেমন তোমাকে ফেলতে পারবো না, তেমন ওদেরকেও কখনো ফেলতে পারবো না। ওরা আমার ভাই বোন হলে সন্তান সমতুল্য। ওরা ভুল করলে আমি ওদের বকাঝকা করি, রাগ দেখাই, কখনো কখনো হয়তো গায়েও হাত তুলি। ধরো তোমার সাথে ওদের বনিবনা হচ্ছে না, হয়তো সংসার আলাদা করে দিলাম, কিন্তু যখন জানবো কোনো কারণে আমার ভাই বোনে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে, সংসার চালাতে পারছে না, আমি কি ওদের সাহায্য করব না? ওদের বিপদে পাশে দাঁড়াবো না? অবশ্যই ওদের ভালো মন্দ দেখবো আমি, তবে আমি চাই ওরা তোমাকে প্রাপ্য সম্মান করুক।
রাতে অনুপমা কিছু খেতে পারলো না, সারা শরীর ম্যাচ ম্যাচ করছে, ধীরে ধীরে কাটা জায়গায় ব্যথাটা বেড়েই যাচ্ছে। রূপায়ণ ড্রেসিং করে দিল, জোর করে হালকা কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিল। সপ্তাহখানেক সময় লাগলো পুরোপুরি সুস্থ হতে। পিসির বাড়ি আরও দিন 15 থেকে কেমন অস্থির লাগছে। বাড়ি যাওয়ার জন্য মনটা ছুটে যাচ্ছে। প্রতিবেশীরা গল্পচ্ছলে প্রায় অনুপমাকে জিজ্ঞাসা করে, বাড়ি যাইবা কোন দিন? অনুপমা মনটা ছোট্ট হয়ে বলে, আস্তে করে বলে, এই তো যাবো খুব শীঘ্রই। প্রতিবেশীরা কৌতূহল নিয়ে প্রশ্ন করে, প্রেমের বিয়ে নাকি গো, কেউ মানাই লয়নি? অনুপমা কি উত্তর দিবে ভেবে পায় না, চুপ করে থাকে। রূপায়ণ কোথায় যেন গিয়েছিল, এসে বলল, ব্যাগ গুছিয়ে না অনুপমা, আমরা একটা জায়গায় বেড়াতে যাবো। কোথায়? তোমার জেঠুর বাড়ি। সেখানে 2 দিন থেকে সোজা বাড়ি চলে যাব। মা অস্থির হয়ে গেছে, বুঝতেই তো পারছো, হার্টের পেশেন্ট। অনুপমা উচ্ছ্বাস নিয়ে ব্যাগ গাছলো। 8 মাস যাবৎ বাড়ি যায় না অনুপমা। সেই যে জ্যাঠা জেঠি অনুপমাকে বউ সাজিয়ে রূপায়ণের হাতে মন্দির থেকে তুলে দিল, এই 8 মাসে একবারও জ্যাঠা জেঠি অনুপমা শ্বশুর বাড়িও যায়নি, আর না ওদেরকে কখনো যেতে বলছে। বাড়ির ছবি মানসপটে ভেসে উঠতে মনটা আনন্দে নেচে উঠল। এই প্রথম রূপায়ণের সাথে নিজের বাড়িতে পা রাখলো অনুপমা। ওরা আসাতে জেঠি বোধহয় খুশি হয়নি। রূপায়ণের সামনে হাসি মুখে কথা বললেও রূপায়ণের চোখে চোখ পড়তে চোখ মুখ কুঁচকে ফেললো। অনুপমা হাত ধরে টেনে নিয়ে গেল, চাপা কণ্ঠে বলল, জামাইকে নিয়ে আসার কি দরকার ছিল? এখন শুধু শুধু এক গাদা টাকা খরচ হবে। আবার বড় ব্যাগ সাথে এনেছিস, সত্যি করে বলতো কতদিন থাকবি? নাকি তোকে সারা জীবনের জন্য রেখে যেতে এসেছে জামাই? অনুপমার মনটা খুব খারাপ হয়ে গেল। মলিন কণ্ঠে বলল, কালকেই চলে যাবো জেঠি। তাহলে এত বড় ব্যাগ সাথে এনেছিস কেন? আসলে আর নকল নেই, আমার কোমরে ব্যথা, নিজের রান্নাটাই ঠিক মতো রাখতে পারি না, তার উপর তোরা এসে জুটেছিস। তোর জামাইয়ের জন্য 3 পদের উপরে রাখতে পারবো না বলে দিলাম। অনুপমা প্রচণ্ড কান্না পেল। ছোটবেলা থেকেই এই সংসারের সব কাজ একা হাতে করতে হতো অনুপমাকে। কখনো কাজ নিয়ে অভিযোগ করেনি অনুপমা। আর যেটি কত সহজে বলে দিল, সে রূপায়ণের জন্য বেশি কিছু রাখতে পারবে না। আজ বাবা মার অভাববোধ খুব তীব্রভাবে অনুভব হচ্ছে অনুপমার। আজ যদি নিজের মা বেঁচে থাকতো, এত বড় কথাটা অনুপমাকে বলতে পারতো। অথচ রূপায়ণ আসার সময় 1000 টাকার উপরে ফল, মিষ্টি, দই নিয়ে এসেছে। অনুপমা প্রচণ্ড লজ্জা লাগছে, না এলে বরং ভালো হতো। বাইরের ঘরে আসতে অনুপমার লাল চোখ মুখ দেখে রূপায়ণ ইশারায় জিজ্ঞাসা করলো, কী হয়েছে? অনুপমা মাথা নেড়ে বলল, না কিছু হয়নি। যেটি ফল, মিষ্টি, দই রূপায়ণ জেঠুকে খেতে দিল। জেঠু অল্প খেয়ে উঠে গেল, বলল, তুমি খাও বাবা, আমি বাজার থেকে ঘুরে আসি। সবে 11টা বাজে, এখন বাজারে যাবেন জেঠু? আমাদের গ্রামে বেলায় বাজার বসে বাবা। রূপায়ণ উঠে পড়লো, বলল, আমিও যাবো আপনার সাথে জেঠু। এই গরমে শুধু শুধু তুমি গিয়ে কী করবা? কিছু হবে না, আপনি চলুন তো। ঘণ্টাখানেক পর জেঠু হাঁক ছেড়ে জেঠিকে ডাকলো, মুখে হাসি টেনে বলল, দেখেছো জামাই কি কাণ্ড করছে? সব বাজার জামাই করছে। কত করে বললাম আমি টাকা দেই, একটা পয়সা আমাকে দিতে দিল না, উল্টো বলল অষ্টমঙ্গলায় তো জামাই বাজার করার কথা, তখন আসতে পারিনি আমরা, ধরে নিন এখন অষ্টমঙ্গলায় জামাই বাজার করলাম। বড় কাতলা মাছ, পদ্মার বোয়াল মাছ, দেশি মুরগির মাংস, দুধ, চিনি, তেল, মশলা, শাকসবজি সহ চালও কিনে এনেছে রূপায়ণ। যেটি বেজায় খুশি, আহ্লাদি কণ্ঠে বলল, এত কিছু কিনতে গেলে কেন বাবা? শ্বশুরবাড়িতে এসে আবার ভাতের চাল কিনে কেউ? অষ্টমঙ্গলায় এলে সব কিছু কিনে দিতে হয় জেঠি, এটাই আমাদের বাড়ির নিয়ম। ভালো ভালো। রূপায়ণ অনুপমাকে বলল, জেঠি অসুস্থ মানুষ, তুমি বরং রান্নাটা সেরে নাও অনুপমা। অনুপমা খুশি মনে রান্না করে চলে গেল। রূপায়ণ মনে মনে বলল, তোমার ওই ঠোঁটের কোণের তৃপ্তির হাসিটা আমি সারা জীবন দেখে যেতে চাই অনুপমা। অনুপমার মনের সুখে রান্না করছে। জেঠি পানের খিলি মুখে পড়ে বলল, কি ভালো জামাই পেয়েছিস অনুপমা, শুধু শুধু কত টাকার বাজার করে দিল। তুমি খুশি তো জেঠি? সে আর বলতে, তুই যা বলিস জামাই তাই শুনে বুঝি। আমার কিছু বলতে হয় না জেঠি, ও চাওয়ার আগে সব কিছু এনে দেয় আমার। ভাগ্য গুণে জামাই পেয়েছিস রে। মাঝে মাঝে তোর জেঠুর সাথেও ফোনেও নাকি কথা বলে, আর আমার নিজের মেয়ের জামাইগুলো ভুলেও কখনো ফোন দেয় না। বাড়িতে বেড়াতে আসলে কত কিছু রান্না করে খাওয়াই, একটা কিছু কম পড়লে মেয়েদের কথা শোনায়, অশান্তি করে। সবই কপাল বুঝলি। অনুপমা সে কথার উত্তর দিল না। মানুষ মানুষকে ঠকাতে চাইলেও কি হবে, ঈশ্বর কখনো মানুষকে ঠকায় না। বিকালে সরিষা ফুলের আউল ধরে অনুপমা রূপায়ণ অনেকক্ষণ হাঁটলো। ঝিরিঝিরি বাতাস বইছে,
ধনেপাতার ঘ্রাণে চারিপাশ মুখরিত। রূপায়ণ হলুদ রঙা এক মুঠো সরিষার ফুল ছিঁড়ে অনুপমার খোপায় গুজে দিল। অনুপমা খিলখিলিয়ে হেসে দিল। রূপায়ণ মাথা চুলকে বড় বড় সরিষার গাছের আড়ালে টেনে নিল অনুপমাকে। শেষ বিকেলে সোনালি রঙের সূর্যটা অনুপমার সারা মুখে লুটোপুটে খাচ্ছে। রূপায়ণ ঘোর লাগা মুগ্ধ দৃষ্টিতে অনুপমাকে দেখছে। অনুপমার নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমছে। এই মেয়েটাকে এত কেন ভালো লাগে রূপায়ণের? প্রকৃতি যেন এক এক মৌসুমে নতুন রঙে সাজে। এই মিষ্টি মেয়েটার কোমল মুখখানিতে এক এক সময় এক এক রকমের সৌন্দর্য বিরাজ করে। রূপায়ণ ধীরে ধীরে অনুপমার খুব কাছে চলে এলো। যতটা কাছে এলে একে অপরের নিঃশ্বাসের শব্দ তীব্রভাবে অনুভব করা যায়। অনুপমা দুপা পিছিয়ে গেল, কাঁপা কণ্ঠ বলল, লোকে দেখলে কী ভাববে? ভাবুক, বাড়ি চলো তো, এখানে আসায় ভুল হয়েছে। অনুপমা মন খারাপ করে বলল, কেন? তোমাকে তো খুব একটা কাছেই পাচ্ছে না, শুধু কাজ আর কাজ। অনুপমা হেসে দিল, বিড়বিড় করে বলল, রাতে কিন্তু কাজ নেই, রাতে তো আসল কাজ। দেখ জেঠি বাসায় দুদিন থেকে ওরা যখন 1 মাস পর বাড়ি ফিরল তখন বাড়ির অবস্থা ভয়াবহ। সদর দরজা খোলা ছিল। রূপায়ণ অনুপমাকে নিয়ে বাড়িতে পা রাখতে শুনতে পেল সীমা আর নিপার ঝগড়া। সীমা জোরে জোরে শব্দ তুলে থালা বাসন ফেলছে আর চিৎকার করে বলছে, তুই ভালো না দেখেই তো স্বামীর সংসারটা করতে পারলি না, বাপের বাড়ি এসে পড়ে আছিস, আবার গালাগালি করছিস। নিপাও কম যায় না, দ্বিগুণ স্বরে চেঁচিয়ে বলো, মুখ সামলে কথা বলো বৌদি, তুমি এত ভালো মানুষ, তারপরে ছোট দাদাভাইকে তোমাকে রেখেছে, আরেকজনের কাছে যেতে চাই কেন? সীমা বলল, সব রক্তের দোষ। কি বলতে চাইছো তুমি? কি আর বলবো, তোদের ভাই বোনের চরিত্র ঠিক নেই, মুখ সামলে কথা বলো বৌদি। আমার কথা ভালো না লাগলে এখানে পড়ে আছিস কেন? যা না, আমার হাড্ডি মাংস জ্বালিয়ে না খেয়ে স্বামীর সংসারে ফিরে যা। আমি কি তোমার রোজগার খাই? তুমি আমাকে এত বড় কথা বলছো কেন? আমার জামাইয়ের কামাই তো খাস। তোমার জামাইয়েরটা কি আকাশ থেকে পড়ছে বৌদি? এত জামাই নিয়ে গর্ব করতেছো? চুপ করো নিপা, আমি এত কথা শুনবো না। যদি হাতে হাতে কাজ করে খেতে পারিস তো খাবি, আর না হয় আমি তোকে রেঁধে বেড়ে খাওয়াতে পারবো না। নিপা কেঁদে দিল, বলল, বড়দা ভাই বাড়ি ছেড়ে 1 মাস হয়নি, এই 1 মাস তুমি আমাকে কতবার খাওয়ার খোটা দিলে বৌদি। তোমার ভয়ে আমার দিদিরা এখন আর আসতে চায় না, তাদের নাকি বাপের বাড়ি থেকে মন উঠে গেছে। ছোটদা ভাই তো ভেড়া বানিয়ে রেখেছো। আমাদের কারো কথা শুনে না, তোমার কথাই শুধু না আছে। তোদের বোনদের তো আসেই আমাদের সংসারে অশান্তি করতে। তোদেরকে কে বলেছিল ওরকম একটা জঘন্য কাজ করতে? আমার সংসারে অশান্তি করলে আমি ওদের ছেড়ে দেবো ভাবছিস? তুমি অনেক অভদ্র আর বেয়াদব বৌদি। এই নিপা, কি বললি তুই? আমি অভদ্র, আমি বেয়াদব? তাহলে তোরা কি? বড়দা ভাই তোদের সবটাকে কাটাতে অতিরিক্ত দিতে দিতে অমানুষ বানিয়েছে। এসব কি হচ্ছে? রূপায়ণ শীতল কণ্ঠে বলল। সীমা রূপায়ণকে দেখে তাড়াহুড়ো করে মাথায় ঘোমটা টেনে দিল। নিপা দৌড়ে গিয়ে রূপায়ণকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুই আমাদের না বলে কোথায় গিয়েছিলি বড়দাদা ভাই? রূপায়ণ বলল, আমাকে বাড়ি ছাড়তে তো তোরাই বাধ্য করছিল। নিপা অপরাধী করে বলল, আমার ভুল হয়ে গেছে বড়দা ভাই, ক্ষমা করে দে। মা কোথায়? নিপা মলিন কণ্ঠে বলল, মা ঘরে শুয়ে আছে। তুই চলে যাওয়ার পর থেকে আমরা কেউ ভালো নাই রে। ছোটো বৌদি সারাক্ষণ আমাদের সাথে ঝগড়া করে, কাজ না করলে কটু কথা শোনায়। ছোটদা ভাই সবসময় ভালো মাছ মাংস কেনে না, যদি কখনো হাত খরচ বাবদ টাকা চায় দেয় তো না, উল্টে হাজার কটু কথা শুনিয়ে দেয়। তুই তো এমন ছিলি না বড়দাদা ভাই। রূপায়ণ সীমার দিকে তাকিয়ে বলল, নিপাকে খাওয়া পড়া নিয়ে খোটা দাও কেন সীমা? সীমা দমে গেল, বলল, পরের মেয়ের দোষ ধরার আগে নিজের ভাই বোনদের দোষগুলো জেনে নেবেন বড়দা ভাই। আপনার ভাই বোন এতই যখন ভালো, তাহলে আপনার বউয়ের সাথে নোংরামি করতে গিয়েছিল কেন? আপনার বোনগুলো আপনার বউকে তাড়ানোর জন্য কি জঘন্য নাটক সাজিয়েছিল মনে নেই? সেই ভাই বোনদের হয়ে আজ আপনি সাফাই গাইছেন। রূপায়ণ কি উত্তর দেবে ভেবে পেল না। অনুপমা এগিয়ে এসে বলল, পুরনো কথা তুলছো কেন সীমা? যা হওয়ার সে তো হয়ে গেছে। সরি বড়দি, তুমি মহান হতে পারো, তবে আমি এতটা মহান নেই। কেউ আমার সংসার থেকে আমাকে উঠতে বসতে কথা শোনাবে আর আমি তাকে ছেড়ে দেবো? নিপা বলল, 1 মাসে এই অবস্থা, ছোটদা ভাই সংসার চালালে তো আমরা এই বাড়িতে টিকতেই পারবো না। যাই হোক বড়দা ভাই, তুই রেস্ট নেই, আমি লেবুর শরবত করে আনি। নিপা হন্তদন্ত পায়ে রান্নাঘরে এগিয়ে গেল। এক ফাঁকে রূপা আর দীপাকেও রূপায়ণের বাড়ি ফিরে আসার কথা ফোনে জানিয়ে দিল। নন্দিতা দেবী ধীরে পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বড় ছেলে বউকে 2 হাতে বুকে টেনে নিল, খুশিতে কেঁদে দিল, বলল, আমার রূপায়ণ হলো এই বাড়ির প্রাণ। এতদিন প্রাণহীন বানিয়ে রেখে বাড়ি মনে হতো না, মনে হতো ভুল করে কোনো নরক পুরীতে ঢুকে পড়ছি। সারাক্ষণ ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকতো। রূপায়ণ মায়ের দিকে তাকালো। এই কয়েকটা দিনে মানুষটা কেমন শুকিয়ে গেছে। বলল, তুমি ভালো আছো তো মা? তোমাদের ছাড়া ভালো থাকি কি করে বাবা? বৌমার কপালে গালে কিসের কাটা দাগ?
আগে তো মনে হয়নি, দেখিনি। অনুপমা বলল, ও কিছু হয়নি, এমনি পড়ে গিয়ে সামান্য কেটে গেছে। আপনার শরীর এখন কি অবস্থা? নিয়মিত ওষুধ খান? নন্দিতা দেবী দীর্ঘশ্বাস ফেলল। রূপায়ণ গোবিন্দের হাত দিয়ে টাকা পাঠাতো ঠিকই, তবে নিপা সেই টাকা নিয়ে নিত। নন্দিতা দেবী না দিতে চাইলেও চুরি করে নিত, খরচ করে ফেলতো, ফলে আর নিয়মিত ওষুধ খাওয়া হয় না। মুখে বলল, খাচ্ছি। ও সীমা, বলুন কি রান্না আছে? আর কতদিন পর বাড়ি ফিরলো, কিছু ভালো মন্দ রান্না করো। সীমা বিরস মুখে বলল, ভালো মন্দ থাকলেই তবেই না রান্না করবো মা। মাসের শেষ, ঘরে মাছ নেই, মাংস নেই। নন্দিতা দেবীর মনটা খুব খারাপ হয়ে গেল। রূপায়ণ যখন সংসার চালাতো, এই নাই নেই স্বভাবটা কারো মাঝেই ছিল না। বড় ছেলেটা সব কিছু থাকতে থাকতেই এনে দিত, সারাক্ষণ ফ্রিজ ভর্তি মাছ মাংস ঠাসা থাকতো। আর এখন ভাবতেই বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস ফেলল। রূপায়ণ বলল, বিকেলে বাজারে যাবো, কি আনতে হবে কেউ একটু লিস্ট করে দাও। দীপা শরবতের গ্লাসটা রূপায়ণের হাতে তুলে দিল। নন্দিতা দেবী বলল, সবে বাড়ি আসলি, বিশ্রাম নেই, কাল না হয় বাজারে যাবি। এখন তোমাকে সে নিয়ে চিন্তা করতে হবে না মা। ওষুধগুলো কি আছে না ফুরিয়ে গেছে? নেই, তবে পরে আনলে হবে। পরে আনলে হবে মানে কি মা? নিশ্চয় ঠিক মতো ওষুধ খাওয়া হয়নি, তাই না? মিথ্যে করে বলল, খেয়েছি বাবা। বর্ধা বাড়ি এসেছে, খবর পেয়ে রূপা দীপা এসেছে। এসে দেখলো রূপায়ণ বাজারে গেছে, অনুপমা ওদের ঘর গোছাচ্ছে। রূপা দীপা অনুপমাকে মুগ্ধ চোখে দেখলো। মেয়েটা দিন দিন আরও বেশি সুন্দর হয়ে উঠছে, বিয়ের পরেও যেন আসল রূপ জৌলুস ফুটে উঠছে। অনুপমা হালকা এসে বললো, কেমন আছো? দীপা দীর্ঘশ্বাস ফেলে বলল, আছি কোনো রকম। কোথায় গিয়েছিলে গো তোমরা? কতদিন ফোন দিয়েছি জানো, ফোন বন্ধ। আসলে তোমার দাদাভাইয়ের ফোনটা চুরি হয়ে গেল। নিপা বলল, ও ভালোই, আমরা বরদাদাভাইকে বশ করেছো তাই না বৌদি? অনুপমা হেসে বলল, স্বামীকে যদি বশ না করতে পারি তাহলে আর কিসের বউ হলাম। খোঁচা ঢুকে আস্তে করে হজম করে নিল নিপা। এখন আর বৌদিকে বেফাস কিছু বলা যাবে না। আবার যদি বর্দাভাই রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। রূপা বলল, বর্দাভাই চলে যাওয়ার পর আমরা তো আর বাপের বাড়ি আসতে ভয় পেতাম। অরূপ আর অরূপের বউটা এত হারামি, একজন বাজার করা বাদ দিত, আরেকজন রান্না করা বাদ দিত, কিছু বললে হাজারটা কটু কথা শুনিয়ে দিত। নিপা বলল, সবাই তো আর বরদাদা ভাই না, বরদাদা ভাই বলে ওদের সংসার আলাদা করে দিতে বলবো বৌদি। হারামিগুলো তখন বুঝবে কত ধানে কত চাল। সীমা আসে ওদের কথা শুনিয়ে ফেলে বলল, ভালোই তো আমার নামে বদ্দির কান পড়াচ্ছ, দল পাল্টে ফেললে বুঝি? আগে তো বদ্দিকে চোখ পেতে দেখতেই পারতে না তোমরা, সারাক্ষণ বর্দির নামে আমার কাছে বদনাম করতে। এই বর্দির চরিত্রের দোষ, বর্দি বেহায় নির্লজ্জ, তা নাহলে বদ্দাভাইকে পটিয়ে একা একা বিয়ে করতে পারতো না। আর কত কি। নিপা বলল, এই সীমা এখানে কি করছো? সীমা বলল, তোমাকে আমার সেই কৈফত দেওয়া লাগবে না। আর বদ্দি, এদের কথায় পটে যেও না, এরা হলো এক একটা গিরগিটি, ক্ষণে ক্ষণে রং পাল্টায়। রূপা খেপে গিয়ে বলল, মুখ সামলে কথা বলো সীমা, বেশি বার বাড়ো না, তোমার বীজ দাঁত ভেঙে গুড়িয়ে দিব কিন্তু। সীমা দমে গেল। দুপা এগিয়ে এসে বলল, আসিস আমার বীজ দাঁত ভাঙতে, তোদের সবাইকে জেলের ভাত খাওয়াবো আমি। নিপা বলল, দেখেছো বড় বৌদি ওর মুখের ভাষা? সীমা বলল, তোর মুখের ভাষা কেমন আমার জানা আছে নিপা, তুই তো বরদাদা ভাইকে একবার কুলাঙ্গার বলছিলি। নিপা দমে গেল, এর সাথে মুখ লাগানোই বৃথা। সীমা বলল, বদ্দি নিচে এসো, ভাত খেয়ে যাও, বরদাদা ভাই বাজার থেকে এসেছে, তোমাকে ডাকছে, তুমি যাও, আমি আসছি। রূপা দীপাও অনুপমার পিছনে পিছনে চলে গেল। রূপায়ণকে কাছে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইল। রাতে ভরপেট খেয়ে দিয়ে নিজেদের বিছানায় গিয়ে বিছানা টান টান হয়ে শুয়ে পড়ল রূপায়ণ। বলল, যতই যাই বলো, নিজের ঘরে শুয়ে থাকার মতো শান্তি পৃথিবীর আর কোথাও নেই অনুপমা। অনুপমা অন্যমনস্ক হয়েছিল। রূপায়ণ মৃদু ধাক্কা মেরে বলল, কী হলো, কোথায় হারিয়ে গেলে? অনুপমা নিচু কণ্ঠে বলল, এই মাসেও হলো না, কখনো তো এমন হয় না। রূপায়ণ প্রেগনেন্সির কিট অনুপমার হাতে ধরিয়ে দিয়ে বলল, নিয়মে বলে দেওয়া আছে ভোরে যদি পিরিয়ড ইউনিট টেস্ট করো। অনুপমা লজ্জাও পেল, বলল, যদি না হয়? রূপায়ণ নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, আমরা আবার ট্রাই করবো। ধ্যাত, সারা রাত অনুপমার ঘুম হলো না। বারবার ঘড়ি দেখে এক প্রকার ছটপটা নিয়ে দীর্ঘ রজনী কাটল। খুব ভোরে উঠে একটা পরিষ্কার গ্লাসে সামান্য ইউরিন নিল। কাপা হাতে কিটটা ভিজিয়ে দুটো দুটো বুকে 5-6 মিনিট অপেক্ষা করতে লাগলো। রূপায়ণ তখনও গভীর ঘুমে মগ্ন। ঘড়ির কাঁটা 6 মিনিট পূর্ণ হতে চোখ দুটো বন্ধ করে নিল। কিটটা উঠালো। যদি রেজাল্ট নেগেটিভ এসে ভয় হচ্ছে, চোখ খোলার সাহস পাচ্ছে না। ঈশ্বরকে ডাকতে দেখতে আস্তে করে চোখটা খুলল। কিটের ভিতরে দুটো গাঢ় লাল দাগ স্পষ্ট জল জল করছে। অনুপমার বুকের ভিতরটা ধরপাড় করে উঠল। অতিরিক্ত খুশিতে চোখের জল এসে গেছে। একবার
হাতে ধরে রাখা কিটের দিকে তাকাচ্ছে তো আরপর রূপায়ণের দিকে ঘুমন্ত মুখের দিকে তাকাচ্ছে। অজান্তে এক হাত পেটে চলে গেল। রূপায়ণের নতুন সত্তা একটু একটু করে অনুপমার পেটের ভিতর বড় বেড়ে উঠছে। ভাবতে সারা শরীর শিহরণ বয়ে গেল। কিটটা হাতের মুঠে ধরে আস্তে আস্তে রূপায়ণকে ডাকতে লাগলো অনুপমা। রূপায়ণ ঘুম জড়ানো কণ্ঠে বলে, কি হয়েছে? তুমি বাবা হতে চলেছ। রূপায়ণ এক লাফে উঠে বসলো। ঘুমের রেশটা ছুটে গেছে। চোখ ডলে কিটটা ভালো করে দেখলো। রূপায়ণ চোখের কোণে জল জমছে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে বলল। অনুপমা নিচু কণ্ঠে বলল, তুমি খুশি হওনি? রূপায়ণ অনুপমার কপালে গভীর চুমু এঁকে দিল। ঘন ঘন শ্বাস ফেলে বুঝে আছে কণ্ঠ বলল, আমি আমার এই 36 বছর জীবনে এতটা খুশি কখনো হইনি অনুপমা। তুমি ভাবতে পারছো আমার সত্তা তোমার মাঝে একটু একটু করে বেড়ে উঠছে? এর চেয়ে শ্রেষ্ঠ পাওয়া আর কী হতে পারে অনুপমা? তুমি আমার জীবনে রোদ ঝলমলে আকাশ, শুধু আলো দিয়েই যাচ্ছ। শাড়ির আঁচল দিয়ে রূপায়ণের চোখের জল মুছিয়ে দিল অনুপমা। রূপায়ণ অনেকটা সময় অনুপমাকে গভীরভাবে জড়িয়ে ধরে বসে রইল। রূপায়ণের বাচ্চা অনুপমার গর্বে, কথাটা জানাজানি হতে সবাই খুশি। শুধু খুশি হতে পারলো না নিপা। বড়দাভাই বিয়ে করে পর হয়ে গেছে। বাচ্চা হলে তো নিপাকে আগের মতো একটু ভালোবাসবে না, আদর করবে না, নিপার আবদার পূরণ করবে না, শুধু নিজের বাবুকেই ভালোবাসবে। অনুপমার সুখী সুখী চেহারা দেখে নিপা ভেতরে ভেতরে হিংসায় জ্বলে গেল। সারাক্ষণ চোখের সামনে অনুপমা ন্যাকামি করে। তার নাকি কিছুই খেতে ভালো লাগে না, বমি করে, ঘর ভাসায়। বড়দাভাই বউয়ের বমি পরিষ্কার করে, ইয়াকছি, পারলে বউকে কোলে নিয়ে হাঁটে। সারাক্ষণ বৌদির কানের কাছে বলবে, অনুপমা এটা খাও, ওটা খাও, এটা করো, ওটা করো, এখানে ওখানে যেও না। বউকে নিয়ে বড়দা ভাইয়ের ন্যাকামি দেখলে গা জ্বলে ওঠে, ইচ্ছে করে সব কিছু লণ্ডভণ্ড করে দিতে। বড় বৌদি 3 মাস রানিং, এখনও খুব বেশি দেরি হয়নি। এই বাচ্চাটাকে পৃথিবীর আলোয় দেখতে দেওয়া যাবে না। কি করলে ভ্রূণটা বৌদির গর্ভেই মারা যাবে, আর নিপাও দোষ হবে না। এত সেন্সিটিভ একটা বিষয় কাউকে বলার সাহস পাচ্ছে না নিপা। এসব ভাবতে ভাবতে মাথাটা ফেটে যাওয়ার জোগাড় হচ্ছে। কি মনে হলো ইউটিউবের সার্চ দিল এবং গর্ভপাত ঘটনা ওষুধে পেয়ে গেল। উত্তেজনায় নিপার হাত কাঁপছে। ওষুধের নামটা স্ক্রিনশট দিয়ে রেখে দিল। এখন শুধু ওষুধটা কিনে এনে বড় বৌদিকে খাইয়ে দেওয়ার অপেক্ষা মাত্র। রূপায়ণ পরপর 3টে বড় অর্ডার ডেলিভারি দিয়েছে। কিছু টাকা সংসার খরচ বাবদ রেখে বাকি টাকা ব্যাংকে জমা রাখলো। বাড়ি যাওয়ার সময় ফুটপাতে ফলের দোকান থেকে দরদাম করে মালটা, আনার, আপেল কিনে নিল। অনুপমা শুয়েছিল। ইদানিং প্রচণ্ড মাথা ঘুরে, শরীর থরথর করে কাঁপে, আর এত পরিমাণ ঘাম হয় ফ্যানের বাতাসে শরীর ঘামে চিটচিট হয়ে যায়। নিপা এসে অনুপমার গা ঘেঁষে বসলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো, কিছু খাবা বৌদি ভাই? অনুপমা চোখ মেলে তাকালো, ধীর কণ্ঠ বলে, না এখন কিছু খাবো না। তোমার বড়দাদা ভাই কি এসেছে? না তো। বলতে বলতে রূপায়ণ ঘরে এলো। অনুপমাকে দেখে মৃদু হেসে দিল। ঘামে ভেজা শার্টটা টেনে খুলতে খুলতে বলল, অনেক বড় অর্ডার ডেলিভারি দিলাম আজ। আমাদের বাবুটা অনেক ভাগ্য নিয়ে এসেছে বুঝলে অনুপমা। নিপার মনটা হিংসেই জ্বলে উঠলো। বড়দাদাবের সাথে ভালো কিছু ঘটলে সবসময় বাবুটাকে টানে, অসহ্য। রূপায়ণ ব্যালকনি থেকে গিয়ে প্যান্ট ছেড়ে লুঙ্গি পরে ঘরে এলো। কিছু ফল অনুপমার জন্য তুলে রেখে বাকি ফলগুলো নিপার হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো মাকে নিয়ে দিবি, যা। নিপা উঠে গেল না, ফলগুলো হাতে নিয়ে বসে রইল। রূপায়ণ হাত মুখ দিয়ে ফলগুলো ধুয়ে কেটে নিয়ে এলো। অনুপমা আস্তে করে ধরে উঠিয়ে বসিয়ে দিল। মুখের সামনে ফলের বাটি ধরে বলল, খাও। অনুপমা ফলের বাটি হাতে নিয়ে নিপাকে বলল, তুমি নাও। নিপা বলল। রূপায়ণ অনুপমার পাশে বসে নিজেও খেলো, অনুপমাকে খাইয়ে দিল। স্বামী স্ত্রী এত ভালোবাসা, এত আদর যত্ন দেখে নিপার চোখে জল এসে গেল। সৌরভের সাথে প্রেম করে বিয়ে করেছিল নিপা, তারও সৌরভ কেন নিপাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করতে হলো? সৌরভের সাথে খুনসুটিময় রাতগুলোর কথা মনে পড়তে অনুপমাকে প্রচুর হিংসা হয় নিপার। সব কিছু লণ্ডভণ্ড করে দিতে ইচ্ছা হয়, এমনকি অনুপমার গলা চেপে ধরে মেরে ফেলতে ইচ্ছা হয়। তবে কি নিপা পাগল হয়ে যাচ্ছে? নিপাকে যারা যারা ভালোবাসত তারাই একটু একটু করে দূরে সরে যাচ্ছে। বড়দাদা ভাইটা এখন আর নিপাকে ভালোবাসে না বোধহয়, শুধুমাত্র দায়িত্বগুলো একটার পর একটা পালন করে। আগে সব ভাই বোনদের একসাথে বসে কত গল্পগুজব করতো, রাতভর আড্ডা চলতো। এখন বড়দা ভাই দোকান থেকে ফিরে সোজা নিজের ঘরে চলে আসে, বৌদিকে নিয়ে ব্যস্ত থাকে। সব নষ্টের মূল ওই বৌদির পেটে বেড়ে ওঠা বাচ্চাটা। নিপার মন জানে এই বাচ্চা কোনো কারণে নষ্ট হয়ে গেলে বড়দা ভাই আবার আগের মতো হয়ে যাবে। কিরে নিপা, যা। নিপা থতমত খেলো, অবাক হয়ে বললো, কোথায় কোথায় যাবো? মাকে ফলগুলো দিয়ে বড়দাদা ভাই তোর কাছে টাকা হবে কেন? কি কিনবি? মনে মনে বললো, তোর বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ কিনবো রে গাধা। মুখে বললো, একটু দরকার ছিল। রূপায়ণ শার্টের পকেট থেকে 500 টাকার দুটো নোট ধরিয়ে বের করে নিপার হাতে ধরিয়ে দিল। নিপা টাকাগুলো নিয়ে খুশি মনে চলে গেল। রাতটা এক প্রকার ছটপটে কাটলো নিপার। পরের দিন সকাল সকাল বাসা থেকে বেরিয়ে গেল। আশেপাশের ওষুধের দোকানে
এক নামে দাদাভাইকে চিনে। নিপা রিস্ক নিল না, অপরিচিত একটা দোকানে ওষুধ কিনতে গেল। দোকানদার অদ্ভুত চোখে একবার নিপার দিকে তাকাচ্ছে তো আরেকবার ওষুধের দিকে। বলল, এই ওষুধ দিয়ে কী করবেন আপনি? নিপা কাঁদো কাঁদো মুখ করে নিচু কণ্ঠে বলল, আমি অবিবাহিত মেয়ে, এই ওষুধ দিয়ে কী করে আসলে? দোকানদার বিরক্ত হয়ে বলল, থাক থাক, আর বলতে হবে না। এগুলো কোত্থেকে যে আসে? ওষুধগুলো প্যাকেট করে দিয়েছে বলল। নিয়ম জানা আছে? নিপা মাথা নিয়ে বলল, হ্যাঁ, বোঝালো। একটা 500 টাকার নোট দোকানদার হাতে দিয়ে তড়িৎ গতিতে চলে গেল। দোকানদার চিল্লিয়ে বললেন, এই ম্যাডাম শুনে যান। নিপা সেদিকে ফিরেও তাকালো না। একটা রিক্সা ডেকে তাতে চেপে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফোন বের করে দেখলো জয়ন্তর অনেকগুলো মিসড কল। নিপা কল ব্যাক করে বলল, এতবার ফোন দিয়েছো কেন জয়ন্তদা? তোমার বৌদি বাপের বাড়ি গেছে, বাসা একদম ফাঁকা। আজ একবার চলে আসো না নিপা বেবি। আজ আসতে পারবো না। তা বললে তো হবে না জান, 5 মিনিট টাইম দিলাম, চলে আসো। বললাম তো আমি এখন যেতে পারবো না জয়ন্তদা। জয়ন্ত শুকনো ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে নিয়ে বলল, তোমার কত সুন্দর সুন্দর ছবি আছে আমার কাছে নিপা। ওই ছবি বেশ সুন্দর, যেটা স্নান করার সময় নগ্ন হয়ে তুলেছিলে। তোমার মুখটা এক্সপেরিমেন্ট সেই ছিল। আরেকটা আছে, ওই যে তোমার বুকের। নিপা ভীতু কণ্ঠে, চুপ করো জয়ন্তদা, আমি তো চুপ করে থাকতেই চাই জান, শুধু তুমি এসে আমাকে খুশি করে দাও। আমি আর যেতে পারবো না, বললাম তো। তাহলে ওই ছবিগুলো ফেসবুকে তোমার নাম ঠিকানা সব ভাইরাল হয়ে যাবে নিপা বেবি। ছি, তুমি এতটা খারাপ? তোমার থেকে বোধহয় বেশি খারাপ না। আমি অপেক্ষা করছি, জলদি চলে আসো। নিপা ফোনটা রেখে নিয়ে হাপুস নয়নে কাঁদতে লাগলো। সৌরভের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর নিপা প্রায় পাশের বাড়ির জয়ন্তদার বউয়ের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা নিজের দুঃখের গল্প করতো। জয়ন্তদা বাসায় থাকলে ওদের সাথে বসে নিপার দুঃখের গল্প খুব মনোযোগ দিয়ে শুনতো। নিপাকে সমবেদনা জানাতে একদিন নিপা ঝড় বৃষ্টির মাথায় বিকেলবেলা গিয়ে দেখে বৌদি বাসায় নেই, সারা বাড়িতে জয়ন্তদা একা। নিপাকে জোর করে রুমের ভিতরে টেনে নিল জয়ন্ত, তারপর দরজা বন্ধ করে দিয়ে বলো, আরে ভয় পাচ্ছ কেন নিপা? তোমার বৌদি বাসায় নেই তো কী হয়েছে? আমি তো আছি, তোমার সব দুঃখের গল্প শুনবো আজ। শুধু তাই নয়, অতিরিক্ত সুখ দিয়ে তোমার সমস্ত দুঃখের অবসান ঘটিয়ে দেব। এই ঝড় বৃষ্টির দুপুরে ফাঁকা বাড়িতে নিপাকে একাকী পেয়ে জয়ন্ত এতটাই ভালোবাসা দিল, ভীতু অস্থির ছটপটে নিপাও ধীরে ধীরে শান্ত হয়ে গেল। নিজের থেকে ঘনিষ্ঠ হলো জয়ন্তের সাথে। সেই থেকে শুরু, তাই কাউকে না বলে এখানে সেখানে জয়ন্তের সাথে চলে যায় নিপা। জয়ন্তের আবদার রাখতে ইমোতে নিজের নগ্ন ছবি দেয় নিপা। কখনো অর্ধনগ্ন হয়ে জয়ন্তের সাথে ভিডিও কলে ঘন্টার পর ঘন্টা কথা বলে। জয়ন্ত নিপাকে টাকাও দিত, কিন্তু কে জানতো বেঈমানটা নিপাকে এইভাবে ব্ল্যাকমেল করবে। নিজের বোকামির জন্য এখন প্রচুর রাগ লাগছে, ইচ্ছে করছে জয়ন্তের টুটি চেপে ধরতে। নিপারও দিন আসবে, তখন কাউকে ছাড়বে না নিপা। যে ওষুধটা অনুপমার জন্য কিনে এনেছিল নিপা কেন জানতো, কিছুদিন ব্যবধানে সেই ওষুধ নিজেকেই খেতে হবে। পিরিয়ডের ডেট হিসাবে করে ও প্রেগনেন্সির কিট পরীক্ষা করে জানতে পারলো নিপাও প্রেগনেন্ট। 2 মাস রানিং জয়ন্তের অবৈধ সন্তান নিপার গর্ভে। ভাবতে রাগে দুঃখে ঘাম ছুটে গেল। এই বাড়িতে কেউ যদি ভুলে এই কথা জানতে পারে তাহলে যে কি হবে ভাবলেই নিপার দম বন্ধ আসছে। খুব বেশি দেরি হওয়ার আগে নিপা একদিন রাতে সাহস করে ওষুধগুলো খেয়ে ফেললো। মাত্র কিছুক্ষণের ব্যবধানে পেটের ভিতর ভূমিকম্প শুরু হয়ে গেল। অসহ্য পেট ব্যথা সহ্য করতে না পারে নিপা চিৎকার করে কেঁদে দিল। রূপায়ণ ধরপড়িয়ে উঠে বসলো, হন্তদন্ত হয়ে দরজা খুলে নিপার ঘরে ছুটে গেল। তৎক্ষণাৎ সীমা ওর উপর এসে গেছে। রূপায়ণ দরজা ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে নিপা, কাঁদছিস কেন? দরজা খুল। অতিরিক্ত ব্যথা আতঙ্কে ভয়ে নিপার হাত পা থরথর করে কাঁপছে। এদিকে পেটের ব্যথা ক্রমশ বাড়ছে, তবে দরজা খোলার সাহস পাচ্ছে না। রূপায়ণ দৌড়ে গিয়ে মায়ের ঘর থেকে দরজার চাবি এনে দরজাটা খুলে ফেলল। ভেতরে ঢুকে নিপাকে বিছানায় গলা কাটা মুরগির মতো কাতরাতে অস্থির হয়ে বলল, কী হয়েছে নিপা, এমন করছিস কেন? সীমা ঘরের লাইট জ্বেলে দিল। বিছানায় তাজা তাজা রক্ত দেখে সবাই ভয় পেল। রক্তের উৎস খুঁজতে খুঁজতে সবাই আটকে উঠল। নিপার পুরো সালোয়ার রক্তে ভেজা। সীমা অস্ফুট স্বরে বলল, নিপা বোধহয় বাচ্চা নষ্ট করেছে। অরূপ রেগে গিয়ে বলল, তোমার মাথা ঠিক আছে তো সীমা? কি সবসময় যা তা বলছো? সীমা শুকনো ঢোক গিলে বলল, আমি ঠিকই বলছি। রূপায়ণ নিপার এক হাত চেপে ধরে অস্থির কণ্ঠে বলল, তুমি এমন করছিস কেন নিপা? নিপা বুঝে আসা কণ্ঠে বলল, আমাকে বাঁচাও বর্দা ভাই, আমি মরে গেলাম। রূপায়ণ সীমাকে বলল, ওর পোশাক পাল্টে দাও। অরূপ, রাস্তায় গিয়ে দেখ কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় নাকি। সীমা জোর করে নিপার পোশাক পাল্টে দিল। রূপায়ণ 5 কলা করে নিপাকে হাসপাতালে নিয়ে গেল। একালার মানুষের মুখে মুখে রটে গেছে নিপা অবৈধ সন্তান নষ্ট করতে গিয়ে ধরা খেয়েছে। জামাইয়ের সাথে না ছাড়াছাড়ি হয়ে গেছে, তাহলে নিপার পেটে কার সন্তান ছিল? ছোট মেয়ের অপকর্মের কথা জেনে নন্দিতা দেবী খুব ভেঙে পড়লেন। ছি,
মেয়েটা নামতে নামতে এতটা নিচে নেমে গেছে ভাবতেই ঘৃণা লাগছে। রূপায়ণ নিপার মুখোমুখি হয়ে বসলো, হিমশীতল কণ্ঠে বলল, বাচ্চাটা কাঁদছিল নিপা। নিপা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রূপায়ণ রক্তলাল চোখে দিকে তাকিয়ে ভয় পেল, চোখ নামিয়ে নিল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সৌরভের। অরূপ তেড়ে এলো, নিপার গাল দুটো চেপে ধরে বলল, সত্যি করে বল, বাচ্চাটা কাঁদছিল। ঢং মারাইলে সৌরভের সাথে সংসার করবে না, তাহলে সৌরভের বাচ্চা তোর পেটে আসলো কেমনে? নিপাকে ছাড় অরূপ, ওর শরীর খুব দুর্বল। তুই চুপ কর বদ্দাদা ভাই, হারামিগুলো বাড়তে বাড়তে অতিরিক্ত বেড়ে গেছে। এই ঘটনা লোক জানাজানি হলে মান সম্মান থাকবে? রূপেন দীর্ঘশ্বাস করে বলল, ওর বাবা ফোন দিয়েছিল, রীতিমতো পুরো এলাকায় মুখে মুখে নিপার ঘটনাটা রটে গেছে। অনেকে নাকি এই রাত্রিবেলা বাড়ি বেয়ে এসে খুব কৌতূহল নিয়ে নিপার ব্যাপারে জিজ্ঞাসা করছে, মাকে খুব অপমান করছে। অরূপ বলে, বেশ হয়েছে, এবার লোকের সামনে মুখ দেখাবো কিভাবে, আমিও দেখে নেব। নন্দিতা দেবী এত মানসিক চাপ নিতে পারলো না, এই রাত্রিবেলা স্ট্রোক করে বসলো, কেউ জানতেই পারলো না। উপরের ঘরে একটা প্রাণ পাখি দিনের মতো এই দুনিয়া থেকে বিদায় নিল। নন্দিতা দেবীর দমটা যখন ভেতর থেকে বেরিয়ে গেল, তখন মানসপষ্টে একটা মুখ ভেসে উঠল। রূপায়ণ বহু কষ্টে দুঠো নেড়ে বিড়বিড় করে বলল, আমার এই বড় ছেলেটাকে ভালো রেখো ঠাকুর। মুখ দিয়ে নালার সাথে প্রাণটাও ভেতর থেকে ফুরুত করে বেরিয়ে গেল। সময়ের সাথে মাটি নরম দেহখানা ধীরে ধীরে শক্ত আর ঠান্ডা হয়ে গেল। যে ছেলে মেয়েদের জন্য সারা জীবন একাকী কাটিয়ে দিল নন্দিতা দেবী, মৃত্যুর সময় সেই ছেলে মেয়েদের কাউকে আর পাশে পেল না। এসেছিল একা, চলে গেল একা, শুধু পড়ে রইল কিছু খুচরো সম্পর্ক, কিছু মায়া, কিছু স্মৃতিকথা। নিপা বিশেষ ওষুধটা কিনে এনে অনুপমাকে খাওয়ানোর সুযোগ খুঁজছিল। এমনভাবে খাওয়াতে হবে যেন কেউ সন্দেহ না করে। দিন 15 কেটে যাওয়ার পরও অনুপমাকে ওষুধটা খাওয়াতে পারেনি নিপা। ততদিনে নিজের ভিতরে বেশ কিছু পরিবর্তন অনুভব করছিল। হঠাৎ মাথা ঘুরে ওঠা, পেটের ভিতরে কেঁপে কেঁপে ওঠে, মাছ খেলে বমি বমি লাগে, যা বমি হয় না। জয়ন্তদা তো সময় অসময় নেই, নিপাকে এখানে সেখানে ডেকে নিয়ে গিয়ে ফুর্তি করে। প্রথম প্রথম ভালো লাগা থেকে ইদানিং ভয় থেকে জয়ন্তদার সাথে হয়। অনিয়মিত পিরিয়ড হতে থাকে। শুরু থেকেই সেভাবে সতর্ক ছিল না নিপা। হঠাৎ শারীরিক পরিবর্তনগুলোকে নিপাকে বড্ড বেশি ভাবাতো। নিজের অস্থিরতা, মানসিক টেনশন দূর করতে নিপা সাহস করে প্রেগনেন্সি টেস্ট করলো। যা মনে মনে ভেবেছিল তাই হলো, রেজাল্ট পজিটিভ এসেছে। এত কি ভাবছো নিপা? নিপা হাসপাতালে বেডে শুয়ে আছে, রূপায়ণ চেয়ারে বসে আছে। অরূপ ভোরে বাড়ি চলে গেছে। নিপার ব্যাপারে এখনও দীপাকে জানানো হয়নি। রূপায়ণ কতভাবে নিপাকে জিজ্ঞাসা করছে বাচ্চাটাকে, আর নিপা ঘুরে ফিরে একটাই উত্তর, বাচ্চাটা নাকি সৌরভের। রূপায়ণের মস্তিষ্ক কাজ করছে না, কেমন ঝিম মেরে বসে রইল। মায়ের শরীর ভালো না, নিপার ব্যাপারটা কীভাবে মেনে নেবে কে জানে। বেলা বাজে 10:30, সীমা রান্না করছে। অনুপমার রাতে ভালো ঘুম হয়নি, উঠতে বেশ বেলা গড়িয়ে এসেছে। ধীরে ধীরে রান্নাঘরে এসে সীমাকে একা কাজ করতে দেখে বলল, মা এখনও ওঠেনি? না তো। অনুপমা চিন্তিত বোধ করলো, বলল, মা তো এত বেলা পর্যন্ত ঘুমায় না, তুমি একবার দেখে আসো না সীমা। সীমা সবজি কাটতে কাটতে ব্যঙ্গ করে বলল, ওনার ছোট মেয়ে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে না, লজ্জায় ঘর থেকে বের হতে পারছে না। বদ্দি, এভাবে বলো না সীমা, উনি বয়স্ক মানুষ, রাখো তো। ওনার দোষে ছেলেমেয়েগুলো আজ এত খারাপ হয়েছে। শুধু বদ্দাদার পেটে মানুষের বাচ্চা হয়েছে, আর সবগুলো অমানুষ। অনুপমা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে উঠে পড়লো। সীমা পিছু ডেকে বলল, সেদ্ধ ভাত খেয়ে যা বর্দি, পরে খাবো, দেখে আসি মা কী করে। অনুপমা ধীর পায়ে নন্দিতা দেবীর ঘরে গেল। এখনও লাইট জ্বলছে। ঘরের লাইট নিভিয়ে বিছানার কাছে গেল। নিচু কণ্ঠে বলল, ও মা উঠুন, বেলা হয়েছে তো। নন্দিতা দেবী সাড়া দিল না, কেমন টান টান হয়ে ঘুমিয়েছে। অনুপমা কিছু মনে হতে নন্দিতা দেবীর ডান হাত আলতো করে ধরল। বরফের মতো ঠান্ডা কেন মায়ের হাতখানা। অনুপমার মনের ভিতর কেঁপে উঠল। বুঝে আসা কণ্ঠে বলল, ওমা কী হয়েছে আপনার, উঠুন না। অনুপমা নন্দিতা দেবীর হাত ধরে বেশ জোরে জোরে টান দিল। নন্দিতা দেবী তবু উঠল না, হাতটা ছেড়ে দিলেই হেলে পড়ল। অনুপমা ভয়ে ভয়ে নন্দিতা দেবীর নাকের কাছে হাত নিয়ে দেখলো নিঃশ্বাস চলছে নাকি। অনুপমা শব্দ করে কেঁদে দিল, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, ও সীমা কোথায় গেলা? মায়ের যেন কী হয়েছে, মা তো উঠছেই না। আরও পাশের ঘরে ছিল। অনুপমা কণ্ঠস্বর পেয়ে ছুটে গেল, ভীতু কণ্ঠে বলল, কী হয়েছে আমার মায়ের? ওমা কী হয়েছে তোমার? বলতে বলতে নন্দিতা দেবীর কপালে হাত রাখলো, মুখ ধরে ঝাঁকালো। মা আর নেই। অরূপের বুকের ভেতর কামড় দিয়ে উঠল। মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। সীমা ভয় পেয়ে গ্যাসের চুলা বন্ধ করে ছুটে এলো, বুক ধরপার করছে। অরূপ মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো, নিজেও কেঁদে দিল। প্রতিবেশীরা ছুটে এসে দুজন মহিলা অনুপমাকে টেনে ধরে উঠালো, চোখের জল মুছে দিয়ে বলল, শান্ত হও বৌমা, এত কাঁদলে বাচ্চাটার ক্ষতি হবে। অনুপমা কাঁদতে বলল, ও কাকিমা, মা আর নেই গো।
ওনার বড় ছেলেকে কী জবাব দিব আমি? মাকে আমার দায়িত্বে রেখে যে বোনকে নিয়ে হাসপাতালে পড়ে আছে মানুষটা। প্রতিবেশী এক কাকিমা অনুপমার কাছ থেকে ফোন নিয়ে একে একে আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিল। সবার প্রথমে রূপায়ণকে ফোন দিল, বলল এখন নিপাকে নিয়ে বাড়িতে চলে আয় রূপায়ণ। রূপায়ণ ভয় হলো, ভীতুকণ্ঠে বলল, কী হয়েছে কাকিমা? মা বা অনুপমার কিছু হয়েছে? তুই শিগগিরই বাড়ি চলে আয় বাবা। বলো না কাকিমা, কার কি হয়েছে? তোর মায়ের অবস্থা ভালো না, তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। রূপায়ণকে কিছু বলার সুযোগ না দিয়ে কাকিমা ফোনটা রেখে দিল। রূপায়ণ বুকের রক্ত ছলকে গেল, চোখ দুটো লাল টুকটুকে হয়ে গেছে। ডাক্তার নিপাকে ছাড়তে চাইল না, আর একটা দিন ভর্তি রাখতে চাইল। রূপায়ণ কেঁদে দিল, মলিন কণ্ঠে বলল, আপনি বুঝতে পারছেন না কেন আমার মায়ের কি জানি হয়েছে? আর একটা সেকেন্ডও আমরা এখন হাসপাতালে থাকার মানসিকতা নাই। হয় নিপাকে রিলিজ দেন, না হয় আমি একাই চলে যাব। ডাক্তার বাধ্য হলো নিপাকে রিলিজ দিতে। রূপায়ণ বোনকে ধরে ধরে হাসপাতালের গেট পর্যন্ত নিয়ে আসলো। একটা সিএনজি দেখে তাতে উঠে পড়লো, ভাই একটু তাড়াতাড়ি গাড়ি চালান। 25 মিনিট পর গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে নিপাকে ফেলেই দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেল রূপায়ণ। রীতিমতো এত মানুষ কান্নাকাটি দেখে প্রচুর ভয় পেল। বুকের ভিতর কী যেন কামড়ে ধরছে। কোত্থেকে অনুপমা ছুটে এসে আচমকা রূপায়ণকে জড়িয়ে ধরল, শব্দ করে কেঁদে দিয়ে বলল, আমি পারলাম না গো তোমার মাকে দেখে রাখতে। রূপায়ণ ভয় জড়ানো কণ্ঠে চিৎকার করে বলল, আমার মায়ের কি হয়েছে অনুপমা? আমার মা কোথায়? দীপা ছুটতে এসে রূপায়ণকে আঁকড়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল, মা আর বেঁচে নাই রে বদ্ধতা, মা আর নেই। রূপায়ণ পুরো শরীর ঢলে গেল, মাথার ভিতর চক্কর দিয়ে উঠল। খুব ছোটোবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে ধীরে ধীরে মায়ের সাথে দূরত্ব কমে গেল। চলার পথে হোঁচট খেলে মন খারাপ করে মাকে বলতো। মা সবসময় বন্ধুর মতো ছায়া দিয়ে আগলে রাখতো, ভরসা দিত, সঠিক পথ দেখিয়ে দিত। সেই জন্মদাত্রী মা নাকি আজ কাউকে কিছু না বলে চিরবিদায় নিয়েছে। মৃত্যু এতই সহজ বুঝি? রূপায়ণ এলোমেলো পায়ে মায়ের ঘর পর্যন্ত হেঁটে গেল। বুকের ভিতর ভূমিকম্প শুরু হয়েছে, অসহ্য ব্যথা করছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। মাকে ঘিরে একের পর এক শৈশব কৌশলের মধুমাখা স্মৃতিগুলো ছায়াছবির মতো ভেসে বেড়াচ্ছে। রূপায়ণ মায়ের পায়ের কাছে এসে বসলো, মায়ের দু পা জড়িয়ে ধরলো, নিজের মাথাখানা ঠুকতে ঠুকতে চিৎকার করে কাঁদতে লাগলো। কেউ রূপায়ণকে ধরে রাখতে পারলো না, কেমন নিজের বুকে জোরে জোরে চাপতে কাঁদতে লাগলো। ফুল পিষে এসে রূপায়ণকে আঁকড়ে ধরলো, মুখটা মুছিয়ে দিয়ে বলল, এমন পাগলামি করে না রূপ, তুই তো বৌদির ভালো ছেলে, এভাবে কাঁদলে বৌদির আত্মা কষ্ট পাবে তো বাবা। ও পিসি, আমার মাকে উঠতে বলো না। আজকের পর থেকে কে আমার কাছে আবদার করবে ফোন করে এটা সেটা আনার কথা মনে করে দিবে, এমন তো কথা ছিল না পিসি। এমন করে না বাবা, উপর থেকে যখন ডাক আসবে তখন তো আমাদের সবাইকে চলে যেতে হবে। আমি পারবো না পিসি, যে হাত দিয়ে রোজগার করে মায়ের মুখে ভাত তুলে দিয়েছি সেই হাত দিয়ে মাকে দাহ করতে পারবো না পিসি। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, মাকে উঠতে বলো না পিসি। পিসি চোখের জল মুছে বলল, তুই না বৌদি বড় সন্তান, বড়দের তো ভেঙে পড়লে চলে না বাবা, তোর উপর এখন অনেক দায়িত্ব। তুই এভাবে ভেঙে পড়লে ছোট ছোট ভাই বোনদের দেখে রাখবি কিভাবে? নিজেকে শক্ত কর। গোবিন্দ এসে শ্মশানে গেছে, সব কিছু ঠিকঠাক করে খাটিয়ে নিয়ে এলো। নন্দিতা দেবীকে ঘর থেকে বের করে বসার ঘরে শীতল পাটিতে শুইয়ে দিল। চোখে তুলসী, বুকে গীতা দিয়ে সাদা চাদর দিয়ে মুখটা ঢেকে দিল। আত্মীয় স্বজনের একে একে সবাই চলে আসতে আর দেরি করলো না। নন্দিতা দেবীর মরাদেহ শ্মশানে নিয়ে গিয়ে যাওয়া হলো। ঠাকুরমশাই নিয়ম করে বলে দিল, রূপা দীপা মাকে সে স্নান করিয়ে দিল, কপালে চন্দন, গায়ে সাদা থান পরিয়ে দিল। মাকে চিতেই তুলে দেওয়া হলো। রূপায়ণ ওরব নিয়ম মেনে মায়ের মুখে মুখাগ্নি করলো। তারপর মায়ের মাটি দেহখানা আগুনে জ্বালিয়ে দিল। মাকে আগুনে পুড়তে দেখে রূপায়ণ সহ্য করতে পারল না, চোখ দুটো বন্ধ করে ফেললো। বিড়বিড় করে বলল, আমায় ক্ষমা করো মা, আমি তোমার ব্যর্থ বড় সন্তান, তোমার শেষ সময়ে তোমার পাশে থাকতে পারলাম না। মাকে দাহ করে পুকুর থেকে এক ডুব দিয়ে এক প্যাচে সাদা ধুতি পরে বাড়ি ফিরল রূপায়ণ। অরূপ পিসি ফল কেটে নিয়ে এলো, রূপায়ণকে বলল, ফলগুলো খেয়ে নে বাবা। আমার মা আর কোনোদিন খাবে না পিসি, মাকে রেখে আমি কিভাবে খাবো বলো তো? পিসি অনুপমাকে কোত্থেকে যেন ধরে নিয়ে এলো। অনুপমা পেটের দিকে আঙুল তাক করে বলল, তাকা রূপ, যে গেছে সে তো চলেই গেছে। বৌমার শরীরে তোর নতুন অংশ বেড়ে উঠছে, তার জন্য তোকে সুস্থ থাকতে হবে বাবা। দরজায় নিপা দাঁড়িয়েছিল, নিপাকে দেখে রূপায়ণ রেগে গেল, চিৎকার করে বলল, ও এখানে কি করছে? ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো পিসি। আজ ওর অপকর্মের জন্য আমার মা আমাদের ছেড়ে চলে গেছে। নিপা ভয় পেয়ে মুখ চেপে ধরে কেঁদে দিল। একে একে সবাই নিপার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? নিপা বুঝতে পারছে না। দিদিরাও নিপার সাথে ভালো করে কথা বলছে না।
আজ বাড়িতে নন্দীদেবের শ্রাদ্ধ উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে। 2 দিন আগেই ঠাকুরমশাই শ্রাদ্ধ করেছেন। আজ শুধু 700 লোক খাওয়ানো হবে। মানুষজন ভরপেট খেয়ে কোথায় নন্দীদেবের আত্মার শান্তি কামনা করবে, তা না করে কোন তরকারিতে ঝাল বেশি হয়েছে, কোনটায় লবণ বেশি হয়েছে, মাছটা আর একটু ভাজা দরকার ছিল। মোট কথা খাবার নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা করছে। রূপায়ণ শুনতে মলিন হাসলো। হায় রে মানুষ, এরা খাদ্য খেতে আসো সমালোচনা করে। দেখতে দেখতে কতগুলো মাছ চলে গেছে। এখন রূপায়ণের বোনেরা খুব কম আসে। দীপা নিজেকে গুটিয়ে নিয়েছে, শুধু খাওয়ার সময়টুকু বাদে সবসময় নিজের ঘরে থাকে। সীমা নিজের মতো রান্না করে। অনুপমার মা হওয়ার ডেট ঘনিয়ে এসছে। পেটটা বেশ বড় হয়েছে। রূপায়ণ অনেকটাই শোক কাটিয়ে উঠছে। দোকান থেকে এসে দেখলো অনুপমা খাবার টেবিলে বসে আছে। রূপায়ণের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। অনুপমাকে দেখে ঠোঁটের কোনো হাসি ফুটে উঠলো। মাথা হাত রেখে বলল, কত করে বলি আমার জন্য অপেক্ষা করার দরকার নেই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাও। অনুপমা ঘুম ঘুম চোখে তুলে তাকালো, মুচকে এসে বলল, খেয়েছি তো, আবারও খিদে লেগেছে। রূপায়ণ হেসে দিল, হাত মুখ ধুয়ে নিজেও খেলো, অনুপমাকে তুলে খাইয়ে দিল। বলল, ডাক্তার কবে যেতে বলছে? অনুপমা ইতস্তত করে বলল, হওয়ার ডেট 7 দিন পার হয়ে গেছে। কি, তুমি আমায় এখন এই কথা বলছো? আসলে ভেবেছিলাম নর্মালি হবে। এখন আর আগের দিন নাই অনুপমা, কালকে আমরা ডাক্তারের কাছে যাব।